মোহাম্মদ সাইফুদ্দিন আবারও ফিরলেন জাতীয় দলে টি-20 দলে। আমি যখন এখানে বসে কথা বলছি ঠিক তার কিছুক্ষণ আগেই শ্রীলঙ্কা সিরিজের টি-20 স্কোয়াড ঘোষণা করেছেন বাংলাদেশের নির্বাচকরা। যদিও তারা কোনো এক্সপ্লেনেশন দেননি কেন কাকে কিভাবে রাখা হলো, তবে সাইফুদ্দিন এই যে প্রত্যাবর্তনটা তার ঘটলো এর পেছনে যদি কারণ খুঁজতে যাওয়া হয় তাহলে আসলে দুইটা বিষয় সামনে আসবে। এক হচ্ছে নির্বাচকরা টি-20 স্কোয়াডে এমন কাউকে চেয়েছেন যিনি অন অ্যাভারেজ 120 থেকে 130 কিলোমিটার গতিতে বল করতে পারেন, একই সাথে ব্যাটিংয়ে লোয়ার অর্ডারে কিংবা টেইল এন্ডে কিছুটা সাপোর্ট দিতে পারেন। সাইফুদ্দিনের মাঝেই তারা সেই বিষয়টা খুঁজে নিতে চাইছেন। এখন কিসের ভিত্তিতে সাইফুদ্দিনকে স্কোয়াডে যুক্ত করা হলো, সাইফুদ্দিন কেমন কোথায় পারফরম্যান্স দেখিয়েছেন, এই প্রশ্ন যদি আসে তাহলে সাম্প্রতিক অতীতের দিকে তাকালে দেখা যায় একেবারে তার খেলার সর্বশেষ টুর্নামেন্ট হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। 50 ওভারের ডিপিএলে সাইফুদ্দিন থার্ড হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন এবার 2025 সালে। আমি যদি স্ট্যাটগুলো বলি, মোহাম্মদ সাইফুদ্দিন লাস্ট ডিপিএলে এমএসসি মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলে 14টা ম্যাচ 14টা ইনিংস বোলিং করেছেন, 24টা উইকেট পেয়েছেন। তার উপরে হাইয়েস্ট উইকেট টেকার হিসেবে রয়েছেন রাকিবুল হাসান এবং মোসাদ্দেক হোসেন সৈকত, দুজনই 30টা করে উইকেট পেয়েছেন। সো সেই দিক থেকে টেকনিক্যালি সাইফুদ্দিন আসলে ডিপিএলের সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন বলা যায়। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। তবে 50 ওভারের ফরম্যাটে খেলা ছিল, তার ইকোনমি রেট অর্থাৎ ওভার প্রতি তিনি যে রান খরচ ছিলেন সেটা কিন্তু প্রায় 5.5-এর কাছাকাছি। টু বি স্পেসিফিক 5.27। এখানে হয়তো কিছুটা শঙ্কা না হলেও একটা কনসার্ন থাকতে পারে, বাট নির্বাচকরা মনে করেছেন যে হ্যাঁ, বল হাতে কিন্তু ভালো রিদমটা সাইফুদ্দিনের আছে, তারা মনে করেছেন যে নেওয়া যায়। তাই শ্রীলঙ্কায় সাইফুদ্দিন উড়াল দিচ্ছেন আগামীকাল বাংলাদেশের বাকি সদস্যদের সাথে। যদিও অধিকাংশ সদস্য দলে টি-20 স্কোয়াডে যারা সুযোগ পেয়েছেন তাদের অধিকাংশই এই মুহূর্তে ওয়ানডে সিরিজে খেলছেন। এবং আরও একটা বিষয় এখানে অবশ্যই আপনাদের সবার খেয়াল হয়েছে হয়তো, নাজমুল হোসেন শান্ত বাদ পড়েছেন টি-20 স্কোয়াড থেকে। মেহেদী হাসান মিরাজ নিজের জায়গা ধরে রেখেছেন পাকিস্তান সিরিজের পরেও। নাজমুল শান্ত যে টি-20 স্কোয়াড থেকে বাদ পড়বেন এটা সবার আসলে অনুমেয় ছিল। কেউ বুঝতে পারেননি বা কেউ জানতেন না এটা বললে আসলে ভুল বলাই হবে হয়তো। তিনি যখন টি-20 ক্যাপ্টেন্সি ছাড়েন সে সময় থেকেও তার ব্যাটিং নিয়ে সমালোচনা ছিল। এই দলে কিংবা টি-20-র আবহে তার যে পারফরমেন্স, ব্যাটে রান আসছিল ঠিকঠাক, তবে স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার জায়গা হচ্ছিল। শান্ত সেই জায়গাটা বুঝতে পেরে ক্যাপ্টেন্সি থেকে স্টেপ ডাউন করেছেন। তারপর থেকে যখন লিটন কুমার দাস ক্যাপ্টেন হলেন 11-এ, কিন্তু পরবর্তী ম্যাচ বাংলাদেশ খেলেছে 6টা, শান্ত সেখানে সুযোগ পেয়েছিলেন একটাতেই ব্যাটিং করার। তার ইউএই সিরিজ তারপরে পাকিস্তান সিরিজ, দুটো সিরিজের অধিকাংশ ম্যাচ তার বসে থাকতে হয়েছে। এবার পার্মানেন্টলি বোধহয় টি-20 থেকে শান্ত বাদই পড়ে গেলেন। যার শুরুটা এই জায়গা থেকে হলো, যিনি কিছুদিন আগেও ক্যাপ্টেন ছিলেন। তার একেবারে কি বলা যায়, কফিনে শেষ পেরেক ঠোকার মতো একটা বিষয়। নাজমুল শান্তর টি-20 রেকর্ডের কথা যদি বলি, 50টা ম্যাচে 48 ইনিংস ব্যাটিং করে তিনি 987 রান করেছেন, আর মাত্র 13 রান করলে 1000 রান হতো। যদিও স্ট্রাইক রেটটা কিছুটা হতাশাজনক, 22.95, আর যদি দুঃখিত অ্যাভারেজ 22.95 এবং স্ট্রাইক রেট 109.06। একজন টি-20 আন্তর্জাতিক টি-20 দলের ক্যাপ্টেনের এরকম স্ট্রাইক রেট কিছুটা বেমানান বলাই যায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে তুলনা করলে। তো সেক্ষেত্রে শান্তর বাদ পড়াটা যেমনটা বলছিলাম যে অনুমেয় ছিল। আর মেহেদী হাসান মিরাজ বা এখানে আসলে স্পেশাল মেনশন এই মুহূর্তে আরও একজনের কথা করতে হয়, সেটা হচ্ছে নাঈম শেখ। তিনি আবারও দলে অন্তর্ভুক্ত হয়েছেন এবং সেটা বলা যায় যে নিজের জায়গা তিনি অর্জন করে নিয়েছেন। যদিও সৌম্য সরকার আবারও এই স্কোয়াডে সুযোগ পেলেন না, পাকিস্তান সিরিজে তিনি ছিলেন না ইনজুরির কারণে। যদিও সেই সৌম্য এখন ইনজুরি মুক্ত, তবে নির্বাচকরা মনে করেননি যে সৌম্যকে রাখা যায়, বরঞ্চ সৌম্য জিএসএল খেলতে গেছেন ইতোমধ্যেই। আর নাঈম শেখ সর্বশেষ ঘরোয়া টি-20 বলুন, ওয়ানডে বলুন, সব ফরম্যাটেই দেদারসে রান করে গেছেন, তার জায়গাটা তিনি ডিজার্ভ করতেন। এই গেল হচ্ছে বাংলাদেশের টি-20 স্কোয়াডের কথা। আসলে এখনকার মূল আলাপের বিষয়টা যদি বলি,
আগামীকাল আবার বাংলাদেশ দল ওয়ানডে ম্যাচ খেলতে নামছে শ্রীলঙ্কার বিপক্ষে 1-0 পিছিয়ে থেকে। সর্বশেষ ম্যাচে যে অবস্থানে বাংলাদেশ ছিল সেটা আসলে হতাশাজনক অবস্থানে তাদেরকে ঠেলেছে কিনা একটা প্রশ্ন থাকতে পারে। অন্তত 17 ওভারের মধ্যে 100 রান তোলা, মাত্র একটা উইকেট হারিয়ে এমন একটা জায়গায় বাংলাদেশ ছিল যে মনে হচ্ছিল জয় মাত্র সময়ের ব্যাপার, কিছু দূর এগোলেই কিছুক্ষণ খেললেই অনায়াস জয় পেয়ে যাবে বাংলাদেশ। তবে তারপরে যেটা হলো 5 রানে 7 উইকেট, একেবারে ভয়াবহ ব্যাটিং কলাপস। এটা কতটা গ্রহণযোগ্য, কতটা অবাক হয়েছেন আপনারাই বলতে পারবেন। আমি নিজে ব্যক্তিগত জায়গা থেকে বলতে পারি যে অনেক বেশি অবাক হয়েছি। সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানো একটা বিষয়। দলের ভেতরে কম্বিনেশন নিয়ে অনেক কথা আছে। আজকে লিটন কুমার দাস প্র্যাকটিসে আসেননি, পরে জানা গেছে টিম ম্যানেজমেন্ট থেকে ক্রিক ফ্রেন্সিকে জানানো হয়েছে যে লিটনকে এই মুহূর্তে দলে প্রধান কোচের দায়িত্ব যিনি পালন করছেন ভারপ্রাপ্ত হিসেবে মোহাম্মদ সালাউদ্দিন, তিনি লিটনকে বিশ্রাম দিয়েছেন। সেটা ওই ইনজুরি, ওয়ার্কলোড এসব ম্যানেজমেন্টের অংশ হিসেবেই। নাফিস ইকবাল কনফার্ম করেছেন দিস হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য সিলেকশন ইন দ্য 11। তো লিটন হয়তো সেখানে খেলতে যাচ্ছেন বলেই আশা করা যাচ্ছে। আর প্রেমাদাসের কথা আসলে বলতেই হয়, যেটা বাংলাদেশের সাথে হয়েছে সেকেন্ড ইনিংসে ব্যাটিং করার সময় স্পিনে তারা ভয়াবহভাবে কাবু হয়েছেন, পরাস্ত হয়েছেন। প্রেমাদাসের আগের ম্যাচগুলো দেখলে এটার চরিত্র এমনই, রাতের দিকে স্পিনাররা খুব সহায়তা পেয়ে থাকেন, ম্যাচ যথেষ্ট লো স্কোরিং হয়ে থাকে, যেমনটা সেকেন্ড ইনিংসের অ্যাভারেজ স্কোর 200-র নিচে। তো বোঝাই যাচ্ছে যে আসলে এখানে রাতে ব্যাটিং করা বেশ কঠিন হয়ে পড়ে। বাংলাদেশ গত ম্যাচে শুরুতে ফিল্ডিং করতে হয়েছিল টসে হেরে। অবশ্যই প্রথম প্রত্যাশা ভক্তদের কিংবা সবারই থাকবে, বাংলাদেশের ক্রিকেট অনুরাগীদের, যে বাংলাদেশ যেন আগে টসে জিততে পারে, জিতে ব্যাটিংয়ে যেতে পারে। আর সম্ভবত আগামীকাল একেবারে এই স্কোয়াডে যে কজন প্লেয়ার রয়েছেন তাদের মধ্যে বেস্ট কম্বিনেশন বাংলাদেশ পেতে চলেছে। কেননা যে অসুস্থতা ছিল রিশাদ হোসেনের, সেটা সারিয়ে বা সেরে উঠে সেখান থেকে তিনি ফিরেছেন আজকে প্র্যাকটিসে। আগামীকালকের ম্যাচে হয়তো তানভীর ইসলামকে বসিয়ে রিশাদ 11-এ ঢুকবেন। আরও একটা পরিবর্তনের সম্ভাবনা তাসকিন আহমেদের। সিরিজ শুরুর আগেই আসলে জানা ছিল, বলা ছিল যে তাসকিন ইনজুরি ম্যানেজমেন্ট করে অন অ্যান্ড অফ হয়ে খেলবেন। প্রথম ম্যাচে খেলার পর সেকেন্ড ম্যাচ তিনি বিশ্রাম নেবেন, থার্ড ম্যাচে তাকে আবার দেখা যাবে। অর্থাৎ আগামীকালকের ম্যাচে তাসকিন খেলছেন না, সেটা মোটামুটি নিশ্চিত। হাসান মাহমুদ বা নাহিদ রানার মধ্যে যে কোনো একজন খেলবেন। সেক্ষেত্রে তাসকিনের পেস বিবেচনায় সিমিলার ক্যাটাগরিতে নাহিদ রানাকে ধরা যায়। তো নাহিদ রানার খেলার পসিবিলিটি হয়তো এখানে বেশি। বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইটও নাহিদ রানাকে বেশ ব্যাক করে থাকেন। তো পেস বোলিং কম্বিনেশন মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব এবং নাহিদ রানা হওয়ার পসিবিলিটি বেশি। স্পিন কম্বিনেশনে রিশাদ হোসেনের সাথে ক্যাপ্টেন তো থাকছেন মেহেদী হাসান মিরাজ। আর ব্যাটিংয়ের কথা যদি বলি, হয়তো সব মিলে শুরু থেকে 7 নম্বর পর্যন্ত, 1 থেকে 7 নম্বর পর্যন্ত গত ম্যাচের মতোই একই রকম থাকছে। শুরু যেমনটা হয়েছিল পারভেজ ইমন এবং তানজিদ হাসান তামিম, 3 নম্বরে শান্ত, 4 নম্বরে লিটন, 5 নম্বরে তাওহিদ হৃদয়, 6 নম্বরে মেহেদী মিরাজ এবং 7 নম্বরে জাকের আলী অনিক। আসলে এখান থেকে খুব বেশি পরিবর্তন কিংবা কোনো পরিবর্তনেরই সম্ভাবনা, সুযোগ নেই। পরিবর্তনগুলো টেইল এন্ড থেকে বা বোলিংয়ের জায়গায় হতে পারে। স্পিনে তানভীরের জায়গায় রিশাদ, যেমনটা বললাম, একই সাথে তাসকিনের জায়গায় নাহিদ হওয়ার সম্ভাবনাই বেশি। তো যেখানে বাংলাদেশ গত ম্যাচে কলাপস করেছে স্পিন, স্পেশালি ওয়ানিন্দু হাসারাঙ্গার বিপক্ষে, সেখানে কেমন করা যেত, কি করতে পারত। আজকে প্রেস কনফারেন্সে তানজিদ হাসান তামিম এসেছিলেন, তিনি বলেছেন নিজের জায়গা থেকে নিজে 50 পেয়েছিলেন, জাকির আলী অনিকও 50 পেয়েছিলেন। অনিকের ওই সময়কার সিচুয়েশনটা ভিন্ন ছিল, তবে তানজিদ তামিমের নিজের দিক থেকে বা যে সিচুয়েশনে তিনি আউট হয়েছেন, দল সুবিধাজনক যে অবস্থানে ছিল সেখান থেকে তার ইনিংস বড় করতে না পারাটাকেই ব্যর্থতা হিসেবে তিনি দেখছেন। তিনি ভালো ব্যাটিং করেননি বলেই মনে করছেন। একই সাথে তিনি মনে করছেন টিম ম্যানেজমেন্টের সাথে, পুরো টিমের সাথে তাদের এটাই আলোচনা হয়েছে যে শুরু পেলে সেটা যেন শেষ করে আসা যায়। তানজিদ হাসান তামিম এই দিকটায় মনোযোগ দিয়েছেন যে এরকম উইকেটের টাফ উইকেট যেই সুযোগ পাবো, যেই শুরু পাবো, সে যেন শেষ করে আসতে পারি, এটা একটা বিষয়। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওয়ানিন্দু হাসারাঙ্গার বিপক্ষে ব্যাটিং করতে গেলে বাঁহাতি ব্যাটাররা সাধারণত ডানহাতি ব্যাটারদের তুলনায় কিছুটা তুলনামূলক বেশি সুবিধা পেয়ে থাকেন, আর ডানহাতি ব্যাটাররা ভুগে থাকেন, যেটা আসলে আমরা দেখেছি গত ম্যাচেই। তো টিম ম্যানেজমেন্ট নাকি এটাও বার্তা দিয়েছেন ব্যাটারদেরকে, যেন হাসারাঙ্গার বিপক্ষে বাঁহাতি ব্যাটাররা বেশি খেলতে পারেন, সেই দিকটা খেয়াল রাখার বিষয়।
তো হাসারাঙ্গার অতীত রেকর্ডও তাই বলে। তার অধিকাংশ উইকেট তিনি পেয়েছেন ডান হাতিদের বিপক্ষে। তো বাংলাদেশের বাঁহাতি ব্যাটার স্পেশালি এখানে পারভেজ ইমন, তানজিদ তামিম এদের উপর একটা বিশেষ দায়িত্ব থাকবে। তারপরে আগামীকালকের এই ম্যাচে বাংলাদেশ যদি জিততে পারে তাহলে সিরিজে তারা অ্যালাইভ থাকবে, অন্তত একে সমতায় ফিরতে পারবে। তারপরে আসলে সিরিজ জেতার আশা করতেই পারে। তো দেখা যাক বাংলাদেশ কেমন করে। বাংলাদেশের জন্য শুভকামনা জানিয়ে আমি জয়ন্ত বিন্দু আজকের মতো ক্রিক ফ্রেন্সি থেকে বিদায় নিচ্ছি।